নমস্কার। খবরদার, কথা নয়, বলি বটে, কথা নয়, তবে আমরাই সবচেয়ে বেশি বলি, তবে শালীনতা বজায় রেখে। আজকে বেশ কয়েকটি আমরা অনুষ্ঠান এখানে করেছি নেশা বিরোধী। নেশা সম্পর্কে আপনাদের বলা হয়েছে, আমরা বলেছি নেশার পজিটিভ দিক রয়েছে, নেগেটিভ দিক রয়েছে। নেশাগ্রস্ত মানুষ, পজিটিভ দিকটা যদি আমরা দেখি, রবীন্দ্রনাথ নেশাগ্রস্ত মানুষ, অসাধারণ অসাধারণ কবিতা লিখেছেন, আমাদের মননে স্থায়ীভাবে বসবাস করছেন। নজরুলও একই। সত্যজিৎ রায় তার জগতে, সেটাও একটা নেশা। সুনীল মনোহর গাভাস্কার তার জগতে, আধুনিক ক্রিকেটে বিরাট কোহলি, এরকম অনেকে আছে, গারফিল্ড সোবার্স, ডন ব্র্যাডম্যান, সবাই কোনো না কোনোভাবে নেশাগ্রস্ত মানুষ। তবে সেটা অবশ্যই সদর্থক অর্থে। কিন্তু যে নেশা ড্রাগের যে ব্যাপক ব্যবহার চলছে এবং এই সর্বনাশা আন্তর্জাতিক যে আক্রমণ শুরু হয়েছে, আমাদের দেশ এই সর্বনাশা আক্রমণের বাইরে নয়, বিশেষ করে আমাদের রাজ্য। চিৎকার চেঁচামেচি নানা রকম চলছে, সব কিছু হচ্ছে, কিন্তু কতটা কাজ হচ্ছে? কেন এই নেশায় আক্রান্ত হচ্ছে যুবকরা বুঝতে পাচ্ছেন? যুবকরা বলবো কেন, নানা বয়সের মানুষরাই আক্রান্ত হচ্ছেন, বুঝতে পাচ্ছেন ক্ষতি হচ্ছে, তারপরেও কেন যাচ্ছে? এই নিয়েই আমরা বেশ কয়েকটা আলোচনা করেছি, আজকেও করব। আজকে আমাদের সঙ্গে অনেক ব্যস্ততার মাঝেও সময় দিয়েছেন রাজ্যের শ্রমিক আন্দোলনের অন্যতম কর্মী শ্রী ঝলক মুখার্জি আমার বাঁ দিকে বসেছেন। নমস্কার। ঝলকের কাছে সরাসরি চলে যাই কোনো রকম ভনিতা না করে, যে নেশায় ডুবে যাচ্ছে যুবশক্তি। একজন শ্রমজীবী মানুষের কর্মী হিসেবে খুব কাছ থেকে শ্রমজীবী মানুষকে দেখার অভিজ্ঞতা রয়েছে, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? ধন্যবাদ প্রথমেই আপনাদের এই প্রচার মাধ্যমকে, যারা এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকের সময়ে নির্বাচন করে আলোচনা করছেন এবং মানুষের মধ্যে প্রচার করছেন, এবং যার একটা ফল আমরা পাবো এই আশা রেখেই আমরা হয়তো এই আলোচনাটা করছি। বিগত দিনে হয়েছে, আজকে হচ্ছে, হয়তো আমাদের জানি না আরও কতদিন এই আলোচনা আমাদের করতে হবে। সমস্যাটা তো শ্রমিকদের সমস্যা নয়, বা একজন রাজনৈতিক দিক থেকেও যদি বিষয়টা দেখি, সেটা রাজনীতিরও বিষয় নয়। বিষয়টা হচ্ছে একটা সামাজিক সমস্যা, যে সমস্যাটা গোটা পৃথিবীময় আছে, দেশে আছে, আমাদের রাজ্যেও আছে, এবং ইদানিং বিভিন্ন তথ্যাদি ইত্যাদির মধ্য দিয়ে যে চিত্র আমাদের সামনে আসছে, সেটা ভয়ানক, ভয়াবহ। আমি একজন শ্রমিক আন্দোলনের কর্মী, আমি একটা সময়তে ছাত্র আন্দোলনে যুক্ত ছিলাম। আজকে দাঁড়িয়ে আমি একজন বাবা, আমার ছেলে আছে, তার বয়স 18 কমপ্লিট। আমার ভয় হয়, সন্ধ্যা 7টার সময় যদি সে বাড়িতে না ঢুকে কোনো কারণে, তারপর থেকে আমার ভয় হয়, কোথায় আছে, কার সাথে আছে, কিভাবে আছে। এই ভয়টা আমার ছিল না। আমার ছেলের যা বয়স, এই সময়ে যা বয়স, আমি এই সময়ে কিন্তু আমার মা আমার জন্য এই ভয়টা করেনি। কারেক্ট। এই ভয়টা কিন্তু আমার মা করেনি, আমার বাবা করেনি, কিন্তু আমি আমার ছেলের জন্য এই ভয়টা করছি। আমার ছেলের জন্য নয়, এটা আমার মতো যারা আছে সবাই ভয়টা পাচ্ছে। কেন পাচ্ছে? ঠিক। ফলে এটা শ্রমিক আন্দোলনেরও বিষয় নয়, এটা রাজনীতিরও বিষয় নয়, এবং অবশ্যই রাজনীতি তার সাথে যুক্ত আছে। আমরা আলোচনা যখন যাবো একটু সামনের দিকে, তখন এই বিষয়গুলো আলোচনা করব।
রাজনীতি বিচ্ছিন্ন সমস্যা এটা নয়, রাজনীতিরই একটা বিষয়, একটা ব্যবস্থারই বিষয়। এটা আমি আলোচনা করব প্রশ্ন ইত্যাদির মধ্য দিয়ে আগামী আর পরবর্তী যে প্রশ্নগুলি আসবে বা আলোচনাগুলি আসবে তার মধ্য দিয়ে। ফলে এটা সামাজিক সমস্যা, এরকমভাবেই আমি ভাবছি ব্যাপারটা। বিশেষজ্ঞরা বলছেন যে এর পেছনে বেকারত্ব, পারিবারিক কলহ, পাশ্চাত্যের সাংস্কৃতিক প্রভাব, সহজে আনন্দ লাভের আকাঙ্ক্ষা, ধর্মীয় অনুভূতির অভাব, নীতি ও আদর্শহীনতা, এই যে বিষয়গুলি, এই বিষয়গুলি যে কোনো রাজ্যে যে কোনো জায়গায় হয়তো বিশেষজ্ঞদের কথা আলোচনা হচ্ছে, আমরা বুঝেছি কম বেশি হচ্ছে। এই রাজ্যে আমরা যেখানে বসে আছি, যে রাজ্য নিয়ে আমাদের একটা বিশাল গর্ব রয়েছে, এই রাজ্যে এই মুহূর্তে এই রাজ্যটাকে নেশার মৃগয়া ক্ষেত্র হিসেবে ধরা হচ্ছে। সরকার উদ্বিগ্ন, মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করছেন বক্তৃতায় বা যেখানে হোক, আমরা তার উদ্বেগের সঙ্গে সহমত পোষণ করি, কিন্তু কতটা দায়িত্ব পালন করছেন সেই ক্ষেত্রে শুধু সরকারের কি দায়িত্ব, এককভাবে সরকারের দায়িত্ব যদি চাপিয়ে দেই সেটাও কিছু ঠিক হবে? না, অবশ্যই না। সরকারের উপর দায়িত্ব আমরা চাপাবো কেন, একা করে আমরা চাপাবো কেন? গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সরকার উদ্বিগ্ন, মুখ্যমন্ত্রী উদ্বিগ্ন, মুখ্যমন্ত্রীর অন্য যারা মন্ত্রিসভার সদস্য আছেন তারা উদ্বিগ্ন। আমি প্রশ্নটা সেখানেই করতে চাই, এই উদ্বিগ্নের গভীরতা কতটুকু, কতটা গভীর থেকে তারা উদ্বিগ্ন। তাদের আজকে যারা সরকারে আছে ত্রিপুরাতে, তাদের একটা অন্যতম স্লোগান শুরু থেকে নেশামুক্ত ত্রিপুরা। এই স্লোগানের ভিত্তিতে তারা গোটা রাজ্য জুড়ে প্রচুর প্রচার, প্রচুর টাকা খরচ, প্রচুর ধরনের বক্তৃতা আমরা শুনেছি। এই সরকারের অর্থাৎ যারা নতুন সরকারে এসছে 2018 থেকে দুটো মুখ্যমন্ত্রী তো পেয়েছি, আগের মুখ্যমন্ত্রী, পরের মুখ্যমন্ত্রী, বহু কথা শুনেছি। গত কিছুদিন আগে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী মিটিং করেছেন, সেখানেও তিনি ভাষণ দিয়েছেন, কেমন বক্তৃতা দিয়েছেন। তো এর সঙ্গে তো দ্বিমত পোষণ করো না, দ্বিমত আমি পোষণ করি না, কিন্তু কথা হচ্ছে বাস্তবটা হচ্ছে এইখানে যে এই সরকারের সময়েতে নেশার সাম্রাজ্যটা হয়েছে, তথ্য বলছে। তাহলে 2018 থেকে যে রাজনৈতিক পট পরিবর্তন ত্রিপুরা রাজ্যে হলো, এই পট পরিবর্তন এখন 2018-এর আগের এখন তার মধ্যে একটা পার্থক্য আছে, একটা গুণগত পার্থক্য আছে। এই পার্থক্যটা কেন? এই পার্থক্যটার পেছনে কি শুধুমাত্র যুবকদেরকে আমরা দায়ী করব, কিংবা তাদের হতাশাকে দায়ী করব, তাদের কাজ না পাওয়াকে দায়ী করব, তাদের পাশ্চাত্য সংস্কৃতির প্রতি আকাঙ্ক্ষা হঠাৎ করে বেড়ে গেল দায়ী করব, নাকি আমরা তার পেছনে একটা রাজনীতি খুঁজবো? আমি রাজনীতির কথাটা বলছি কারণ আমি শুরুতেই বললাম যে রাজনীতির বিষয়টা আমি আসবো। এটা একটা রাজনৈতিক সমস্যার, আমি শুরুতে বললাম সামাজিক সমস্যা, কিন্তু তার পেছনে একটা রাজনীতি আছে। এই রাজনীতিটা কি? এই রাজনীতিরটাই হচ্ছে এই যেখানে যুব সমাজকে এই আসক্তের মধ্যে নিয়ে যাচ্ছে। তথ্য বলছে, আমি তথ্যটা বলছি, 2018-19 এইচআইভি আমাদের রাজ্যের মধ্যে এই সংখ্যাটা ছিল 338। এইচআইভি কেমন, এইডসের এই সংখ্যাটা 22-23 এসে দাঁড়ালো 1845। কেন? এবং তথ্য বলছে তার মধ্যে এই যে এটা হচ্ছে এইচআইভির, কেমন, এইচআইভি তো শুধুমাত্র ড্রাগসের কারণে হয় না, নানান কারণে এইচআইভি হতে পারে, এটা অন্যতম একটা কারণ। ড্রাগসের কারণে হচ্ছে যে আমার দেশের সরকারের থেকে যে তথ্যাদি ইত্যাদি আমার কাছে বা আমাদের কাছে আছে, সবাই দেখতে পারে। এইখানে যেই সংখ্যাটা আসছে 2017-18-তে ড্রাগসের কারণে 31 জন ছিল তারা এইচআইভিতে আক্রান্ত, কেমন।
আর আজকে এই সংখ্যাটা হচ্ছে 757। কেন? আমরা পত্রিকা ইত্যাদি যদি খুলি, আমরা যদি দেখি, প্রতিদিনের পত্রিকা, সেটা যে কোনো ধরনের পত্রিকা, কারা ধরা পড়ছেন, তার পলিটিক্যাল আইডেন্টিফিকেশন কি, কোন রাজনৈতিক দল, মণ্ডলের অমুক স্তরের নেতা, মণ্ডলের অমুক স্তরের সহসভাপতি কি সভাপতি ইত্যাদি ইত্যাদি বহু আছে। তাহলে কিভাবে হবে সমস্যার সমাধান? আমি একটু কথাটা একটু বাড়িয়ে মানে একটু সময় নিয়েই বলছি। এই সরকারের মূল স্লোগান কি? মুখ্যমন্ত্রী উদ্বিগ্ন, আমাদের মন্ত্রী উদ্বিগ্ন, মিটিং করছেন। সরকারের ক্ষমতায় আসার পর কি কাজ করলো তারা? শুরুতেই কি কাজটা করলো? 100টা মদের দোকান লাইসেন্স, বারের লাইসেন্স। নেশামুক্ত ত্রিপুরা কিভাবে হবে? কিভাবে সম্ভব নেশামুক্ত ত্রিপুরা? আমার কথা বলা, আমার ইচ্ছা আর তার সাথে যদি বাস্তবে না মিল থাকে, তাহলে সেটা কিভাবে সম্ভব হবে? ঠিক তো, মুখ্যমন্ত্রীর ভাষণ দিয়ে তো হবে না, বা মন্ত্রীর আমি এই ভাষণ দিয়ে জায়গাতেই হবে না। আসতে চাইছিলাম, শুধু ভাষণে কি সম্ভব এটা করা? একদম সম্ভব না। আমি একটা তথ্য, আমি সম্প্রতি মিজোরাম এই ত্রিপুরা বর্ডারের একটা অল্প কিছুক্ষণের জন্য সুযোগ পেয়েছিলাম যাবার। একটা বিশেষ কারণ আপনাদের এই জায়গাটা আমি নোট করে এনেছি এবং আশ্চর্য হয়ে গিয়েছি যে এই জায়গাটা সরকারিভাবে, ঝলক বলছে যে এককভাবে সরকারের কোনো দায় বা দায়িত্ব থাকলেও আমরা সামাজিকভাবে এই দায়িত্ব নিশ্চয়ই এড়াতে পারি না, রাজনৈতিকভাবেও এড়াতে পারি না। খুব কারেক্টলি পয়েন্টেড আউট। আমি একটা জায়গা বলছি, এই মণিপুরে সমস্যা চলছে এবং ভারত সরকার বলছে যে মিজোরাম টু মণিপুর টুয়ার্ডস মায়ানমার একটা করিডোর হয়ে গিয়েছে এই মণিপুর এথনিক প্রবলেমের মাঝখানে। সরকার বলছে মণিপুরের এই সাম্প্রদায়িক ঝামেলা এড়াতে ড্রাগ প্যাডলাররা বা মাফিয়ারা সেখানে একটা নতুন জায়গা, নতুন করিডোর, ছোটোখাটো জিপ যেতে পারে এমন করিডোর তৈরি করে ফেলেছে এবং প্রকাশ্যে সেখানে বুলডোজার বা আমরা যে জেসিপি মেশিন এই সমস্ত চালিয়ে তারা রাস্তা তৈরি করছে। ডন এখানকার মিজোরামের ডন হচ্ছে মিজোরামের লাঙ্গোয়া গ্রামের একটি জঙ্গল ঘেরা এলাকা। আমি নামটা লিখে এনেছি, মনে থাকছে না, ডনটা মনে থাকে, বাকিটা, যা মধ্য মিজোরামের সার্চিপ অঞ্চলের অন্তর্গত। আমি তথ্যটা দিয়ে দিলাম কারণ ওনার নাম আমি বলছি না, কিন্তু এখানে একজন সরকারি অফিসার যিনি আবগারি বা নার্কোটিক্স নিয়ে দীর্ঘদিন নাড়াঘাটা করছেন, তার কাছ থেকে আমি তথ্যটা পেলাম। তিনি বলছেন এই রাস্তাটাকে সরাসরি মায়ানমার পর্যন্ত, এই জঙ্গল ঘেরা রাস্তাটা দিয়ে সরাসরি মায়ানমার পর্যন্ত চলে যাচ্ছে এবং এই করিডোরটা আমাদের উত্তর ত্রিপুরা হয়ে ঢুকে পড়ছে ত্রিপুরায়। এবং আশ্চর্যজনকভাবে ঝলক, মানে আমি খুব আমার মানে শিরশির করে উঠেছে ঘটনাটা শুনে। বয়স 18 থেকে 25-এর ভেতরে যারা, তারা বাড়ি থেকে নিরুদ্দেশ থাকছে 7 থেকে 8 দিন, খবর পাওয়া যাচ্ছে না, পুলিশের কাছে রেকর্ড আছে। কোনো সামাজিকভাবে তো বটেই খোঁজাখুঁজি চলছে, এরপর আসছে সে সাংঘাতিক রকমের ড্রাগ এফেক্টেড হয়ে। এই জায়গাটা থেকেই আমি তোমাকে মানে একটা জায়গা আমার কাছে খুব, মানে তুমি যেহেতু শ্রম আন্দোলনের সঙ্গে যুক্ত, খুব কাছ থেকে শ্রমিকদের দেখছো, শ্রমিকদের দোষারোপ করার ব্যাপার না, যুবশক্তিকেও কাছ থেকে দেখছো। এই যে জায়গাটাতে দাঁড়িয়ে শুধু হতাশাকেই যদি আমরা মানে যদি টার্গেট করি, তাহলে একটা বিষয় ঝলক আমার জানতে ইচ্ছে করছে যে এই পুঁজির যে বিষয়টা, যে পুঁজিবাদ সরাসরি এই হতাশাটাকেই কি ক্যাপিটাল করে একদম রান্নাঘর থেকে পেটে আক্রমণ চালালো থ্রু নেশার দ্রব্য। সুন্দর একটা তথ্য পেলাম, বা এই তথ্যের প্রেক্ষিতে পুঁজিবাদের কথা আসলো। এই যে 7 দিন, ভালোবাসা, একটা গল্প আছে যে ভালোবাসা দিলে ভালোবাসা আসে,
কেমন? আর ভালোবাসা একটা চিরন্তর বিষয়, একতরফা নয়। একটা ভালোবাসা তার জন্ম এবং তার মৃত্যু দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে চলে। ড্রাগসের প্রতি যে ভালোবাসা, এটা ড্রাগসের প্রতি ভালোবাসা 7 দিন দেখাবে, আর ড্রাগস তাকে সারা জীবন করে ভালোবাসবে। কেমন? এইখানে ওইটা একদম একতরফা। কেমন? আমরা যে ভালোবাসার গল্প শুনি, সেটা একটা ছেলে মেয়ের ভালোবাসা কিংবা এমনি যে ভালোবাসাগুলি আছে, সামাজিক যে বিভিন্ন ধরনের ভালোবাসার গল্প আছে, সেই ভালোবাসা কিন্তু একতরফা নয়। ভালোবাসা দিলে ভালোবাসা আসে। কেমন? কিন্তু ড্রাগসের যে ভালোবাসার যে ব্যাপারটা আছে, এই যে 7 দিন আপনি বললেন, এই 7 দিন ভালোবাসা, ড্রাগসের প্রতি তার ভালোবাসা, এই ভালোবাসা ড্রাগস তাকে সারা জীবন ভালোবাসবে, তার যতদিন জীবন আছে তাকে ভালোবাসবে। এটাই হচ্ছে একটা ভালোবাসার একটা অন্য গল্প। একদম ঠিক। কেমন? এখন এখানে প্রতিহত করার জায়গাটা কি? পুঁজিবাদের গল্পটা আসছে। এটা নিয়ে পুঁজিবাদের গল্পটা আসছে স্বাভাবিকভাবে। কেমন? এই পুঁজিবাদ মানে কি? পুঁজিবাদ হচ্ছে, এটা অনেক ব্যাখ্যা আছে, আমি সেখানে যাচ্ছি না। পুঁজিবাদ হচ্ছে, এটা হচ্ছে একটা টাকার পাহাড় কিছু মানুষের কাছে জমা হবে। সেই টাকার পাহাড় থেকে বৃহৎ অংশ মানুষ বঞ্চিত থাকবে। এটাই হচ্ছে পুঁজিবাদ। পুঁজিবাদ মানে কি? পুঁজিবাদ মানে হচ্ছে খাদ্যহীন মানুষ থাকবে। পুঁজিবাদ মানে কি? বেকারত্ব থাকবে। পুঁজিবাদ মানে নিরক্ষরতা থাকবে। পুঁজিবাদ মানে অশিক্ষা থাকবে, হতাশা থাকবে, এবং পুঁজিবাদ মানে হতাশা থাকবে। এটা হচ্ছে পুঁজিবাদী অর্থনীতি। এখন এই পুঁজিবাদী অর্থনীতি তো আমার দেশে আছে স্বাধীনতার পর থেকে, স্বাধীনতার আগেও ছিল, পৃথিবীময় আছে, কিছু জায়গা বাদ দিলে পরে। পুঁজিবাদ তো সলিউশন দিতে পারছে না। তার শিক্ষা, তার স্বাস্থ্য, মানুষের বেঁচে থাকার যে বিভিন্ন 4-5টা মৌলিক যে সমস্যাগুলি আছে, তার মানুষ হিসেবে বেঁচে থাকার যে ব্যাপারগুলি আছে, সেগুলো দিতে পারছে না। এখন পুঁজির তার বিকাশ চায়, পুঁজি তার অনেক 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 টাকা চায়। এখন সেই টাকার প্রশ্নে পুঁজি তার ক্ষেত্রটা চেঞ্জ করছে। শুধুমাত্র সে আমার জন্য একটা পণ্য, সাধারণ একটা পণ্য বা কিছু পণ্য তৈরি করেই শেষ করছে না, তার টাকাটাই হচ্ছে তার কাছে মূল কথা। এই টাকাটা আজকে যদি একটা জামা বানিয়ে সে রোজগার করতে পারে, ঠিক আছে। সে যদি একটা কলম বানিয়ে সেটা রোজগার করতে পারে, ঠিক আছে। আমার খাদ্য সামগ্রী তৈরি করে যদি সেটা তৈরি করতে পারে, ঠিক আছে। সে যদি আমার একটা টিভি, আমার প্রয়োজনীয় যা কিছু আছে চারপাশে, এই যেগুলি যদি, ঠিক আছে, ওকে। আজকে যখন এটা তো এই জায়গায় থাকছে না, এইখানে যখন পুঁজিবাদ এই সমস্যা, পুঁজিবাদ এগুলি তৈরি করে যখন সমস্যা সমাধান করতে পারে না, তার ক্ষেত্রটাকে চেঞ্জ করে দেয়। তার ক্ষেত্রটা হচ্ছে এই একটা ক্ষেত্র, বিশাল ক্ষেত্র। এইখানে পুঁজিবাদ দেখেছে যে তার জন্য খুব বেশি একটা পরিশ্রম করতে হয় না, তার জন্য তাকে কিছু কাজ শুরুতে করতে হয়, তারপর ওই যে 7 দিনের গল্প, ওই 7 দিনের একটা গল্প করতে হয় পুঁজিবাদের। এই 7 দিনের গল্পটা সারা জীবনের গল্প হয়ে যায় তার, যতদিন সে বাঁচে। প্রতিরোধের জায়গাটা কোন জায়গায়? এখন প্রতিরোধের জায়গা হচ্ছে ওই যে বললাম, করতে তো হবে। হ্যাঁ, অবশ্যই প্রতিরোধের জায়গা তো আছে। এখন প্রতিরোধের জায়গা অবশ্যই একটা রাজনৈতিকভাবে একটা প্রতিরোধ দরকার আছে, রাজনৈতিক প্রতিরোধ দরকার আছে, অর্থাৎ পুঁজিবাদের বিরুদ্ধে একটা সংগ্রামের দরকার আছে। এখন পুঁজিবাদের বিরুদ্ধে সংগ্রাম আমি করব, তারপর ব্যবস্থার সমাধান হবে, তা তো হয় না। এটা তো অনেক একটা দূরবর্তী ব্যাপার। কিন্তু কথা হচ্ছে এটা হচ্ছে এই যে সামাজিকভাবে আমরা যারা সামাজিকভাবে সচেতন, এই যে আলোচনা করছি আজকে, তো আমরা রাজনৈতিক যে বিষয়গুলি আছে আলোচনা হচ্ছে তার সাথে, কিন্তু তার থেকে একটা সামাজিক সমস্যা হিসেবে ব্যাপারটাকে আলোচনার মধ্যে আমরা আনছি, আমরা সবাই মিলে আনছি। এই সামাজিক সচেতনতাটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেখানে দাঁড়িয়ে আমরা বলবো যে হ্যাঁ, ব্যবস্থার বিরুদ্ধে লড়াই হবে, এই ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করতেই হবে, তাছাড়া বিকল্প আমাদের সামনে নেই। কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে এই ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করার সাপেক্ষে আমার সামাজিকভাবে যে সমস্যাটা এই মুহূর্তে তৈরি হয়েছে, সেখানে দাঁড়িয়ে আমাদের প্রচার কর্মসূচি, যে কোনো ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমাদের করতে হবে। তাহলে তো না চাওয়া হবে না, আমাদের তো তার বিকল্প নেই। শুরু কি বাড়ি থেকে করা উচিত? অবশ্যই। আমি তো বললাম, আমি শুরুতেই বললাম
আমি আমার ছেলের খবর একদম একদম প্রথমেই শুরু, আমি হ্যাঁ, শুরুতেই একদম, বললাম, একদম। আমি 7:30 বাজলে পরে যদি কোনো কারণে সে বাইরে থাকে আমি ফোন করি, কোথায় আছিস, কি ইঙ্গিতটা করিস? একদম স্পষ্ট। ফলে এইখানে থেকে দাঁড়িয়ে এই আমি শুরুতেই আলোচনাটা করলাম কেন, আলোচনাটা এই কারণে আমি 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 বলে বলছি না, আমার মতো সবাই, আমার বাবার আমার 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 মতো যারা বাবা আছেন সবাই উদ্বিগ্ন। Correct. সেখানে দাঁড়িয়ে এই 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 যে ভাবনার জায়গাটা, শুধুমাত্র ফোন করে তো দায়িত্ব শেষ করলে হবে না, ছেলের খবর নিলে তো হবে না। যে ছেলেটার সাথে সে মিশছে, যে বন্ধুদের সাথে তার সময় কাটানো, এই বন্ধুদের খবরটা তো আমার রাখতে হবে, তার সঙ্গটা ঠিক জায়গায় আছে কিনা। Correct, ঠিক। বা একটা ভুল বন্ধুও যদি সে নির্বাচন করে, সেই ভুল বন্ধুর বাবার কাছেও তো আমার পৌঁছতে হবে। একদম। সেই ভুল বন্ধুর বাবার কাছেও যদি আমি না পৌঁছি, তাহলে সমস্যাটা কমবে না, বাড়বে, প্রতিদিন বাড়বে। সেই বাড়া আমাকে, আপনাকে, সবাইকে উদ্বিগ্ন করবে। ঘর থেকেই শুরু হোক বিষয়, ঘর থেকে শুরু করতে এবার একটা মানে যেহেতু শ্রমজীবী মানুষকে নিয়ে লড়াই, স্বাভাবিকভাবেই রাজনীতির কথাও তুমি নিয়ে এসেছো। এই রাজ্যে এই মুহূর্তে মানব প্রচারও, মানব পাচার ব্যাপকভাবে হচ্ছে, যার তথ্য আমাদের কাছে আছে। দিল্লি থেকে ফৌজ দৌড়ে এসে এখান থেকে গ্রেপ্তার করে নিয়ে চলে গেল। এ রাজ্যের প্রশাসন কিছু বলতে পারছে না, কিছু জানেও না, ঘুমিয়ে রইল। নেশাটাও তো ঘুমিয়ে থাকার একটা প্রক্রিয়া। তো সবাই ঘুমিয়ে থাকলে তো মুশকিল। আমরা যেমন কৃষিক্ষেত্র দেখছি যে কৃষি দপ্তর যারা চালান তারাও ঘুমিয়ে আছেন, সবাই ঘুমিয়েছে। এখন কথা হচ্ছে যে এই যে সমস্ত বিষয়টা, তুমি যে রাজনীতির কথাটা আনলে, রাজনীতিটাকে বাদ দিয়ে তো চলবে না। রাজনীতির মানুষরা প্রশাসন চালাচ্ছেন, প্রশাসনের জায়গায় নীতি নির্ধারণ করে দিচ্ছেন। দায়িত্ব তারা এড়াতে পারবেন না, আমরা কেউই এড়াতে পারবো না। সামাজিকভাবে আমরাও দায়িত্ব এড়াতে পারি না, তাদের বেশি দায়িত্ব। এবং আমরা সামাজিকভাবে দায়িত্ব এড়াই না বলেই খবরদার কথা নয় এই প্রচারগুলি নিয়ে আসছে, যেভাবেই নেন। এখন কথা হচ্ছে, আমার একটা স্পষ্ট প্রশ্ন যে এই মানে প্রতিরোধের ক্ষেত্রে শুধু বক্তৃতা তো একটা বিষয় না। শুধু বক্তৃতা লাগবে, বক্তৃতাও করতে হবে, বলতে হবে, মানুষের কাছে বোঝাতে হবে, সব বক্তৃতা করতে হবে। কিন্তু আমরা যে বিভিন্ন নির্বাচনের ইস্তাহার দেখি, এই নির্বাচনের ইস্তেহারে এই বিষয়টা, এই নেশার বিরুদ্ধে একটা শব্দও তো পাই না। এটা কি রাখা উচিত এই মুহূর্তে? নির্বাচন কমিশনও যদি এই ব্যাপারে কিছু উপলব্ধি করে, বা রাজনৈতিক দলগুলি, তোমার কি আবেদন থাকবে, তোমার কি বক্তব্য থাকবে? অবশ্যই যুক্ত হোক, অবশ্যই যুক্ত হোক। নেশার বিরুদ্ধে লড়াই, এটা আমাদের যুক্ত হতেই হবে। এটা রাজনৈতিক নেতৃত্বরা ভাবা উচিত, কারণ রাজনীতি বাদ দিয়ে তো সমাজ চলে না। রাজনৈতিক ভাবনা চিন্তার লোকেরাই তো ক্ষমতায় আসে এবং ক্ষমতা পরিচালনা করে। ফলে তাদের নীতি নির্ধারণ একটা গুরুত্বপূর্ণ বিষয়। ফলে তাদের রাজনৈতিক এজেন্ডাতেই থাকা দরকার। কেমন এখন যেটা আমি আলোচনার মাঝখানে বললাম না, যে আমাদের রাজ্যের মধ্যে আজকে যারা ক্ষমতায় আছে, তারা ক্ষমতায় আর এসে যুব সমাজের প্রতি যে দায়িত্ব কর্তব্যগুলির কথা তারা ভিশন ডকুমেন্টের মধ্যে রেখেছেন। আমি শব্দটা উচ্চারণ করছি আবার, তাদের তথাকথিত ভিশন ডকুমেন্ট, সেখানে তো অনেক কথা ছিল, বেকারদের জন্য, মহিলাদের জন্য, ছাত্রদের জন্য, অনেকের জন্য অনেক কথা ছিল। কেমন এই কথাগুলি তো হলো না, এই কথাগুলি তো বাস্তবায়িত হলো না। এখন আমার সমস্যা সমাধান নেশাসক্তের প্রশ্নে এই যে কতগুলি বিষয় আছে, সামাজিক কতগুলি বিষয় আছে, এটা তো বিষয়। একটা ছেলে যখন একটা কাজের মধ্যে থাকবে, তখন তো তার চিন্তা হবে সেই কাজকে ভিত্তি করে তার কিছু টাকা রোজগার করা, তার পারিবারিক দায়িত্ব ইত্যাদি পালন করা, পারিবারিক দায়িত্ব পালন করা, নানান বিষয় যুক্ত আছে। ফলে হতাশা তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই জায়গাগুলি তো দায়িত্ব পালন করছি না করে সরকার কি করছে? সরকার যেটা করছে সেটা হচ্ছে এই যে তার মানে মদের দোকানের লাইসেন্স বাড়িয়ে দিল, বারের লাইসেন্স বাড়িয়ে দিল। আমি কি করছি? তাকে ঠেলে দিচ্ছি তো এখানে। আমি কিছুদিন আগে একটা তথ্য দেখলাম যে আমাদের রাজ্যের সরকারের একজন গুরুত্বপূর্ণ জায়গাতে একজন মন্ত্রী, তিনি তার স্ট্যাটাস দিচ্ছেন, বা তথ্যটা আমরা এইভাবেই পেলাম যে আমাদের এখানে সরকারের পক্ষ থেকে একটা নেশামুক্তি কেন্দ্র তৈরি করা হবে। ভাবা যায় 221 কোটি টাকা, 221 কোটি টাকা পাওয়া গিয়েছে। ভাবা যায়, খুশির খবর। এটা কি খুশির খবর আমাদের জন্য? এটা কি ত্রিপুরা রাজ্যের জন্য একটা খুশির খবর হলো? আমাদের আমি কি বলবো, কি বলবো, ঠিকই আমাদের সরকারের মানে সরকারের স্বীকারোক্তি তাহলে নেশার ব্যাপারটা রয়েছে। তাহলে
আমাদের পরিস্থিতিটা কোন জায়গাতে গেলে পড়ে? না, এই উদ্বেগ চেপে রাখেননি রাজ্যের মুখ্যমন্ত্রী, এই উদ্বেগ ওনারা আছে, আমরাও তার সঙ্গে সহমত পোষণ করি। সর্বশেষ কোশ্চেন একটা, এই যে মানে সমস্ত বিষয়টা নেশা, এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে মানব পাচার। এটা এই রাজ্যে একটা নতুনত্ব আনছে। এই উদ্বেগটা সঙ্গে যুক্ত হলো, এটাকে কি ভয়াবহ আকার দেবে না স্বাভাবিক বলেই চিন্তা ভাবনা করবে? এটা কি করে বলবে? এটা স্বাভাবিক, কোনোভাবেই স্বাভাবিক তো প্রশ্নই নয়। মানে এটার সাথে অবশ্যই যুক্ত, মানে একটা অস্বাভাবিক একটা পরিস্থিতির মধ্যে আমরা আছি। নতুন যুক্ত হলো, নতুনভাবে যুক্ত হলো এটা মানব পাচার। এই 8 তারিখে সারা দেশে এই সমস্ত অ্যারেস্ট হলো, গোটা দেশ থেকে 46 জন, আর আমাদের রাজ্য থেকে 21 জন। ভাবা যায় আমাদের রাজ্যে এরকম তথ্য কখনো আমরা নিয়ে আলোচনা করেছি? কোনোদিন না। এই সমস্ত তথ্য আমাদের ছিল ত্রিপুরা রাজ্যের মধ্যে? এই ধরনের তথ্য নিয়ে আমরা কখনো ভেবেছি? গোটা দেশের মধ্যে বিভিন্ন জায়গাতে ঘটতো, আমাদের রাজ্যে এই তথ্য এসছে আজকে। এবং গোটা ভারতবর্ষের মধ্যে যা সংখ্যা, তার বেশি সংখ্যা হচ্ছে আমাদের রাজ্যের মধ্যে। কারা যুক্ত আছেন, কিভাবে যুক্ত আছেন, এগুলি রাজনৈতিক ছত্রছায়া না থাকলে হতে পারে কখনো? একটা সরকার যদি সচেতন থাকে, সজাগ থাকে, তার প্রশাসন, তার পুলিশ, তার আইন যদি সচেতন থাকে, সতর্ক থাকে, হতে পারে কখনো? সাধারণ মানুষের কাছে আবেদন কি করবে? আবেদন তো একটাই, এই ভয়াবহতার বিরুদ্ধে লড়াই, এই ভয়াবহতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ, এই ভয়াবহতার বিরুদ্ধে রাজনীতি আমার কি আছে দেখার দরকার নেই। ঠিক, আমার রাজনীতি কি আর তোমার রাজনীতি কি এটা দেখার দরকার নেই। আমার ত্রিপুরাকে বাঁচাতে হবে, আমার চারপাশটাকে বাঁচাতে হবে, আমার ছেলে, আমার মেয়ে, আমার ঘর, আমার চারপাশের যে পরিবেশ, এই পরিবেশটাকে রক্ষা করতে হবে। যদি রক্ষা করতে হয়, আমাদের এই প্রশ্নে এক হওয়া ছাড়া আর কোনো রাস্তা, দ্বিতীয় কোনো রাস্তা আমাদের কাছে নেই। এটাই একমাত্র বিকল্প রাস্তা। ঝলক মুখার্জির কাছ থেকে গুরুত্বপূর্ণ কতগুলি তথ্যও পেলাম, জানলাম। কোনো রাজনৈতিক লড়াই নয় এখানে, একটাই লড়াই, যে নেশামুক্ত ত্রিপুরা আহ্বান করা হয়েছে, নেশামুক্ত হোক। এবং যুব সম্প্রদায়ের কে রক্ষা করার জন্য বাড়ি থেকেই এই লড়াই শুরু হবে। তারপরে সমাজ সচেতন মানুষ একসঙ্গে হবে, প্রশাসন তার বাইরে থাকবে না, প্রশাসনের সঙ্গে যুক্ত হবে। তাহলে নিশ্চিতভাবে এই লড়াই জেতার পথ খুঁজে পাওয়া যাবে। ত্রিপুরা আক্রান্ত, স্বাভাবিকভাবে আমরাও আক্রান্ত। আমরা শুধু উদ্বেগ প্রকাশ করেই শেষ করতে চাইছি না। এই নেশার বিরুদ্ধে লড়াই আমাদের আরও অনেক দূর যেতে হবে। আপনারা সাথে থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের এই অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে নমস্কার।